হচ্ছে। নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো আলেকজান্ডার দুমার লেখা একটি অলৌকিক কাহিনী, দ্য উলফ লিডার। বইটির অনুবাদ করেছেন ফারুক বাশার। আমি তার অনুবাদটি হুবহু না পড়ে কিছুটা আমার মতো করে বলবো। বইটির প্রকাশক বহুমাত্রিক প্রকাশনা, ঢাকা। বইটি আমি খুঁজে পেয়েছি গুগল থেকে, banglabook.org থেকে। banglabook.org-কে অনেক ধন্যবাদ। তারা আমাকে অনুমতি দিয়েছেন তাদের ওয়েবসাইটে থাকা বইগুলি পড়তে। 3টি পর্ব ইতিমধ্যে আমি পড়ে ফেলেছি। আজ পড়ছি 4র্থ পর্ব। পর্বগুলি আমার প্লেলিস্টে গেলেই পেয়ে যাবেন। পঞ্চম অধ্যায়, অশুভ চুক্তি। চৌকাঠে জমে গিয়েছিল থিবল্ট। নেকড়েটা এমনভাবে আবার কথা বলতে শুরু করলো যেন মাঝখানে কোনো বাধা পড়েনি। আমি বলেছি যে তোমার ইচ্ছা পূরণের ক্ষমতা দেওয়া আমার পক্ষে সম্ভব না। কথাটা পুরোপুরি সত্যি না। আসলে তোমার নিজের সুবিধা এবং আরামের জন্য ইচ্ছা পূরণের ক্ষমতা দেওয়া আমার পক্ষে অসম্ভব। তার মানে তোমার কাছে আমি কিছুই আশা করতে পারি না? ঠিক তা নয়। অন্যের ক্ষতি চাওয়ার ইচ্ছা পূরণে আমি সাহায্য করতে পারি। তাতে আমার কি লাভ হবে? আরে বোকা, কে যেন বলেছিল না, অন্যের দুর্ভাগ্যে, সেটা যদি খুব কাছের লোকেরও হয় তাহলে তাতেও কিছু লাভ আছে। কে বলেছিল? কোন নেকড়ে? নেকড়েটাও যে নিজেদের মধ্যে এমন দর্শন চালাচালি করে তা তো জানতাম না। না, মানুষই বলেছিল। পরে কি তার ফাঁসি হয়েছিল? উল্টো, সে পরে গভর্নর হয়েছিল। ওখানে অবশ্য নেকড়ের সংখ্যাও কম ছিল না। কাছের বন্ধুর দুর্ভাগ্যেও যদি সুখ থাকে, শত্রুর দুর্ভাগ্যে কতটা সুখ থাকবে বুঝে দেখো। কথাটা একেবারে ভুল বলনি। প্রতিবেশী তোমার বন্ধু হোক বা শত্রু, তার ক্ষতিতে লাভবান হবার সুযোগ থাকেই। উত্তর দেওয়ার আগে একটু ভেবে নিল থিবল্ট। খুব একটা ভুল বলনি তুমি। ঠিক আছে, আমি রাজি, কিন্তু এর বিনিময়ে আবার নিশ্চয়ই কিছু চাইবে। কি চাও? প্রতিবার তোমার কোনো ইচ্ছা পূরণ করব, তাহলে তখন তোমার শরীরের একটা অংশ নেব আমি। আতঙ্কের চিহ্ন ফুটে উঠল থিবল্টের চেহারায়। ভয় পেও না। তোমার চেনা জানা এক বিশেষ ইহুদির মতো ঋণ গ্রহীতার শরীরের মাংস চাইব না। তাহলে কি চাও? তোমার প্রথম ইচ্ছা পূরণের জন্য একটা চুল, দ্বিতীয় ইচ্ছা পূরণের জন্য 2টো, তৃতীয়টার জন্য 4টা। এইভাবে প্রতিবার আগের বারের দ্বিগুণ হবে। থিবল্ট হেসে বলল, ওহ, এই তাহলে আমি জায়গায় দাঁড়িয়ে মেনে নিলাম। আমি প্রথম দিকে এমন কিছু চেয়ে নেবো যাতে পরে আমাকে আর চাইতে না হয়। তাহলে চুক্তি হয়ে যাক। থিবল্ট হাত বাড়িয়ে দিল। নেকড়েটা থাবা উঁচু করেও থেমে গেল। কি হলো? ভাবছিলাম, আমার থাবার নখগুলো খুবই ধারালো। তোমার আহত হয়ে যাবার সম্ভাবনা আছে। এর চেয়ে বরং এসো আর একটা বিনিময় করি। এতে অবশ্য তুমিই লাভবান হবে। আমার একটা সোনার আংটি আছে। আমার আংটিটার সাথে তোমার ওই রূপার আংটিটা। থাবা মেলে ধরতেই তাতে নিখুঁত একটা সোনার আংটি দেখতে পেল থিবল্ট। কোনো রকম দ্বিধা না করে চুক্তিটা মেনে নিল ও। আংটি বদল করলো দুজন। তাহলে এখন আমরা এক হয়ে গেলাম, বলল নেকড়ে। মানে বলতে চাইছো প্রতিজ্ঞাবদ্ধ হলাম। একটু বেশি তাড়াতাড়ি এগোচ্ছ তুমি। দেখা যাক। এখন তাহলে যে যার কাজে যাই। বিদায় মহামান্য নেকড়ে। আবার দেখা না হওয়া পর্যন্ত। বসিয়ে থিবল্ট। বলার সাথে সাথেই যেন হাওয়ায় মিলিয়ে গেল নেকড়েটা। পেছনে রেখে গেল ঝাঁঝালো কটু গন্ধ। বিস্মিতভাবে চারপাশে নেকড়েটাকে খুঁজল থিবল্ট। এখনও এমন হুট করে অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারটার সাথে ঠিকভাবে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি ও। একবার মনে হলো পুরোটাই কি স্বপ্ন ছিল। কিন্তু অনামিকার সোনার আংটিটা দেখে বুঝতে পারলো ঘটনাটা সত্যি ঘটেছে। আংটিটা খুলে ভালো করে দেখল। আংটিটাতে থ আর স 2টো শব্দ খোদাই করা। শরীর ঠান্ডা হয়ে গেল ওর। থিবল্ট আর শয়তান, চুক্তিবদ্ধ দুইজনের নামের আদ্যক্ষর। শয়তানের সাথে চুক্তি করতে গেলে কিছু ছাড় তো দিতেই হবে।
একটা গানের সুর ভাঁজার চেষ্টা করলো ও, কিন্তু ভয় ওর কণ্ঠ বিকৃত করে দিয়েছে। তাই সে বিরক্ত হয়ে বাদ দিল, নিজের কাজে মন দিল এবার। শুরু করেও আবার ব্যারনের কুকুরের শিঙার আওয়াজ শুনে কাজ থামিয়ে দিল থিবল্ট। ফুলবাবু, যত ইচ্ছা নেকড়ের পিছনে ধাওয়া করো, তোমার প্রাসাদে ওর একটা থাবাও নিয়ে যেতে পারবে না। ঘোড়ায় চড়ে বেড়াও বা আর যাই করো, একটা অভিশাপেই তোমার চাবুকের শোধ তুলে নিতে পারবো আমি। ভাবতে ভাবতেই থেমে গেল ও। নেব নাই বা কেন? ব্যারন আর ম্যাকটের ওপর শোধ নিতেই পারি, একটা চুলেরই তো ব্যাপার। মাথা ভরা সিংহের কেশরের মতো চুলে আঙুল চালালো থিবল্ট। একটা গেলেও আরও অনেক চুল থাকবে। তাছাড়া শয়তান আমাকে ধোঁকা দিল কিনা সেটাও প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, ব্যারনের কোনো একটা দুর্ঘটনা ঘটুক, আর অপদার্থ ম্যাকটেরও আমার সাথে যেমন করেছিল তেমন খারাপ কিছুই ঘটুক। অভিশাপ দেওয়ার সময় বেশ উদ্বিগ্ন বোধ করছিল ও। শয়তানের ব্যাপার কিছুই বলা যায় না। আবার কাজে মন দেওয়ার চেষ্টা করলো। অমনোযোগের ফলে হাত কেটে রক্ত বেরোলো ওর। দামি একজোড়া জুতোও নষ্ট হলো। তারপর হঠাৎ দূরে জোরালো চেঁচামেচি শুনে কি ব্যাপার দেখতে বাইরে এলো। অদূরে কিছু লোকজন এগিয়ে আসছে দেখা গেল। বেশ ধীরে আসছে তারা। কাছে পৌঁছানোর পর বোঝা গেল ওরা ব্যারনের লোক। কিছু একটা বয়ে নিয়ে আসছে, অনেকটা অন্ত্যেষ্টিক্রিয়ার মতো। আরও কাছে আসার পর দেখা গেল ওরা ব্যারন আর ম্যাকটকেই বয়ে নিয়ে যাচ্ছে। থিবল্টের কপালে ঘাম জমল। কি হয়েছে জিজ্ঞেস করলো ও। হরিণটাকে দৌড়ে যেতে দেখে ব্যারন ভেবেছিল হাউন্ডগুলোর ডাক শুনে ভয় পেয়ে লুকোবার চেষ্টা করছে ওরা। পরে কুকুরগুলোর আচরণ দেখে বুঝলো ওরা হরিণটাকেই তাড়া করছে। তখন প্রচণ্ড ক্ষেপে যায় ব্যারন। সাপ সাপান্ত আর মারামারিতেই ক্ষান্ত হয়নি, ঘোড়া নিয়ে কুকুরের পালে ঝাঁপিয়ে পড়ে। কুকুরদের এই ভুলের জন্য ম্যাকটকেই দায়ী করে ব্যারন। ম্যাকটও কোনো প্রতিবাদ করলো না, সে নিজেও কুকুরগুলোর ওপর চড়াও হয়। কুকুরগুলোকে ফেরানোর ব্যর্থ চেষ্টা করে সে। ওদিকে কুকুরগুলো হরিণটাকে তাড়া করে নদীর দিকে নিয়ে যাচ্ছিল। ম্যাকট এগিয়ে গিয়ে ওগুলোকে থামানোর চেষ্টা করলো। ঘোড়াটাকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ল সে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তখন স্রোতের বেগ খুবই বেশি ছিল। ম্যাকটের ঘোড়াটা তাল সামলাতে পারল না। প্রথমে ডুবলো ঘোড়াটা, তারপরে ম্যাকট নিজে। ম্যাকটকে ডুবে দেখে যেতে বিচলিত হয়ে পড়ল লর্ড ভে। নিজের বিশ্বস্ত কর্মচারীদের প্রতি একটা মায়া আছে তার। যে করেই হোক ম্যাকটকে উদ্ধার করো, যে ওকে উদ্ধার করতে পারবে 25 না 50 না 100 লুই পুরস্কার দেব বলে নিজেই নদীতে ঝাঁপিয়ে পড়তে গেল ব্যারন। কিন্তু দলের অন্যরা তাকে বাধা দিল। আর তাতে যে সময়টা নষ্ট হলো সেটাই নিশ্চিত করলো ম্যাকটের মৃত্যু। শেষবারের মতো যখন ম্যাকটের মাথা জেগে উঠল জলের উপরে, সে তখনও কুকুরগুলোকে ফিরে যেতে বলছিল। সোয়া 1 ঘন্টা খোঁজাখুঁজির পর পাওয়া গেল মৃতদেহটা। এদিকে ম্যাকট মারা গেছে বোঝার পর জ্ঞান হারিয়ে ফেলল ব্যারন। থিবল্ট উপলব্ধি করল কালো নেকড়ে ওর ইচ্ছাটা ঠিক কিভাবে পূরণ করেছে। বিনিময়টা কখন নেবে সেটা অবশ্য বুঝতে পারছে না ও। ইচ্ছাটা পূরণ হবার পর থেকে এখনো পর্যন্ত চুলের গোড়ায় কোনো অস্বস্তিকর অনুভূতি হচ্ছে না। কয়েকটা চুলেই কালো নেকড়ে থেমে যাবে কিনা তাও বুঝতে পারছে না। ম্যাকটকে ও দেখতে পারতো না বটে, কিন্তু মৃতদেহ দেখে তো কোনো রকম আনন্দ অনুভব করছে না ও। পছন্দ করার কোনো কারণ না থাকলেও লোকটার মৃত্যু কামনা করেনি ও। আবার এও ঠিক, থিবল্ট পরিষ্কার করে কিছু বলেও নি। ভবিষ্যতে ব্যাপারটা মাথায় রাখতে হবে ওকে। ব্যারনও মৃতবধ পড়ে আছে। ম্যাকটের মৃতদেহ দেখার পর থেকে আর তার জ্ঞান ফেরেনি। ঘাসের স্তূপে এনে ব্যারনকে শোয়ালো ওরা। জ্ঞান ফেরানোর মতো কিছু পাওয়া যায় কিনা খুঁজতে লাগলো সবাই। কেউ ভিনেগারের কথা বলল, কেউ বলল অম্লের কথা। এর মধ্যে এনগুভার গলা শোনা গেল। এসব কিছুই না, একটা ছাগল দরকার। যদি একটা ছাগল পাওয়া যেত। ছাগল? ব্যারনের জ্ঞান ফিরলে নিজেকে কিছুটা ভারমুক্ত মনে করতে পারত থিবল্ট। আমার একটা ছাগল আছে। সত্যি আছে। যাক, মাই লর্ডকে এখন বাঁচানো যাবে। খুশিতে থিবল্টকে জড়িয়ে ধরল এনগুভা। এগিয়ে এসো, নিয়ে এসো তোমার ছাগল বন্ধু। থিবল্ট ছাউনি থেকে ছাগলটাকে নিয়ে এলো। ওটার শিংগুলো শক্ত করে ধরো, আর সামনের একটা পা তোলো। আর এক শিকারী একটা ছুরি বের করে ধার দেওয়া শুরু করলো।
তোমরা কি করবে? প্রস্তুতি দেখে অস্বস্তিতে পড়ে গেল থিবল্ট। কেন, তুমি জানো না? ছাগলের হৃৎপিণ্ডের কাছে ক্রুশের আকৃতির একটা হাড় আছে। ওটাকে গুঁড়ো করতে পারলে তার মতো দাওয়াই আর হয় না। ছাগলটার শিং আর পা ছেড়ে দিয়ে থিবল্ট জিজ্ঞাসা করলো, তোমরা আমার ছাগলকে মেরে ফেলতে চাইছো? ছি ছি মোশে থিবল্ট, এটা কোনো কথা হলো? আমাদের ব্যারনের জীবনের চাইতে কি একটা ছাগলের দাম তোমার কাছে বেশি হলো? খুবই লজ্জার কথা। তোমার জন্য বলা খুব সহজ। আমার নিজের বলতে এই ছাগলটাই আছে, ওর ওপর আমি নির্ভর করি, আমাকে নিয়মিত দুধ দেয় ও। তাছাড়া একটা মায়াও পড়ে গেছে। মসিয়ে থিবল্ট, এভাবে তোমার চিন্তা করা উচিত হচ্ছে না। ব্যারন যদি শুনতে পেত ওনার জীবনের বিনিময়ে একটা ছাগলের জীবন নিয়ে এভাবে দর কষাকষি হচ্ছে, ওনার হৃদয় ভেঙে যেত নাকি? আরেকজন বাঁকা হাসি হেসে বলল, ওর যদি মনে হয় ছাগলের দাম শুধু ব্যারনই মেটাতে পারে, তাহলে ও দুর্গে আসুক। গতকালের হিসাবটা যেটা বাকি ছিল ওটা দিয়ে না হয় দাম মেটানো যাবে। এদের সাথে এখন শক্তিতে পারবে না। তাছাড়া এখন শয়তানকেও ডাকতে চায় না ও। এটা বুঝে গেছে ওর সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই। এখানে যারা আছে তাদের আর কারো ক্ষতি চায় না থিবল্ট। একজন মারা গেছে, একজন মৃতপ্রায়, যথেষ্ট শিক্ষা হয়েছে ওর। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার জন্য মুখ ঘুরিয়ে রাখলো ও। অসহায়ভাবে ডাকতে থাকা ছাগলটার গলা কেটে হৃৎপিণ্ড উন্মুক্ত করে হাড়টা খুঁজে বের করলো ব্যারনের লোকেরা। হাড়টা গুঁড়ো করে ভিনিগার আর অন্য দু একটা জিনিস দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হলো। তারপর ছুরি দিয়ে দাঁত ফাঁক করে ওটা খাইয়ে দেওয়া হলো ব্যারনকে। জাদু মন্ত্রের মতো কাজ হলো। নাক ছেড়ে উঠে বসলো ব্যারন। ফ্যাঁস ফ্যাঁসে গলায় পানীয় চাইল। এনগুভা একটা কাঠের কাপে জল এনে দিল। কাপটা থিবল্টদের পারিবারিক সম্পত্তি। ঠোঁটে লাগানো মাত্র ব্যারন বুঝতে পারল কি দেওয়া হয়েছে তাকে। রাগে কাপটা ছুঁড়ে ফেলল সে। আঘাত লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ওটা। ওয়াইন চাইল ব্যারন। একজন ঘোড়ায় চড়ে দুর্গে গিয়ে দুটো বোতল নিয়ে এলো। আর কোনো কাপ না পাওয়ায় বোতল দুটোই পালা করে গলায় ঢাললো ব্যারন। তারপর বিড়বিড় করতে করতে দেওয়ালের দিকে পাশ ফিরে শুয়ে পড়ল। অভিশপ্ত চুল। ব্যারনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কাটার পর তার লোকেরা হাউন্ডগুলোর খোঁজে গেল। ওগুলোকে পাওয়া গেল ঘুমন্ত অবস্থায়, চারপাশে রক্তের দাগ। বোঝা গেল ওরা হরিণটাকে ধরতে পেরেছিল। হরিণটার শরীরের দু একটা অবশিষ্টাংশ আশেপাশে পাওয়া গেল। কুকুরগুলোকে ছাউনিতে আটকে রাখা হলো। তখনও ব্যারনের ঘুম ভাঙেনি দেখে লোকগুলো থিবল্টের ঘরে খাওয়ার মতো যা ছিল জড়ো করলো সব। ছাগলটাকেও রান্না করে ডাকলো থিবল্টকে। কিন্তু থিবল্ট জানালো ব্যারন আর ম্যাকটের অবস্থা দেখে ওর খিদে নষ্ট হয়ে গেছে। ভেঙে যাওয়া কাপটা তুলল ও, জোড়া লাগানোর ব্যর্থ চেষ্টা করলো। গত দুদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে ওর অবস্থা বেশ কাহিল। এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় ও খুঁজতে লাগলো। তখন অ্যানলেটের মুখটাই প্রথম ওর মনের পর্দায় ভেসে উঠল। ছোট্ট বাচ্চারা স্বপ্নে যে রূপে দেবদূতকে দেখে ঠিক সেই রূপ। অ্যানলেটের গায়ে সাদা রঙের পোশাক, পিঠে সাদা রঙের বিশাল ডানা, নীল আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে। ওকে খুব সুখী মনে হচ্ছে। পিছু নিতে ইশারা করছে ও, বলছে যারা আমার সাথে আসবে তারা সুখী হবে। কিন্তু থিবল্ট যে উত্তরটা খুঁজে পেল তা হলো ভিন্ন। হ্যাঁ অ্যানলেট, গতকাল পর্যন্ত তোমাকে অনুসরণ করলে ঠিক ছিল, কিন্তু আজ আমি রাজার মতো জীবন মৃত্যুর অধিকারী। মাত্র একদিন বয়সী ভালোবাসার পেছনে ছোটার মতো বোকা আমি নই। তোমাকে বিয়ে করার মানে জীবনের অভাব অভিযোগকে দ্বিগুণ করা না অ্যানলেট। তুমি প্রেমিকা হতে পারো, কিন্তু স্ত্রী হবে এমন কেউ যে অর্থ নিয়ে আসবে। আর আমার তো ক্ষমতা রইলই। অ্যানলেট ওর বাগদত্তা, কিন্তু এই সম্পর্ক ভাঙলে বরং মেয়েটারই লাভ। আমার মতো সৎ মানুষের উচিত নিজের আনন্দের চেয়ে অন্যের ভালোটাকে বেশি গুরুত্ব দেওয়া। অ্যানলেট অল্প বয়সী মিষ্টি একটা মেয়ে। একজন কাঠ জুতোর কারিগরের স্ত্রী হওয়ার চেয়ে অনেক ভালো সঙ্গী একজন ওর প্রাপ্য। আগের দিনের আবেগের বশে করার প্রতিশ্রুতি ভুলে যাওয়াই উচিত ওর। তারপরই ক্রয়লের বিধবা মিল মালকিনের কথা মনে পড়ল ওর। তার বয়স 26 থেকে 28-এর মধ্যে হবে, সুন্দরী, আর তার মিলটাও কখনো বন্ধ থাকে না। সুতরাং যথেষ্ট অর্থ সম্পদ আছে বলা যায়।
ঠিক এমন একজনকেই দরকার থিবল্টের। আগে যতবারই মাদাম পুলের কথা ভেবেছে তখন কোনো আশা দেখেনি, কিন্তু নেকড়ের কারণে এখন অতি প্রাকৃতিক ক্ষমতা পেয়ে গেছে সে। সুতরাং এখনকার কথা আলাদা। মাদাম পুলেকে পাওয়ার জন্য ওর প্রতিদ্বন্দ্বীদের হারাতে কোনো বেগ পেতে হবে না ওকে। যদিও সবাই বলে মহিলা বদমেজাজি আর হৃদয়হীন, কিন্তু ওইসব ছোটোখাটো দোষ সামলানো ওর জন্য এখন কোনো ব্যাপারই না। সকাল হতেই সিদ্ধান্ত নিল ও ক্রয়লে যাবে। সকালে পাখির ডাকে ঘুম ভাঙল ব্যারনের। বাতাসে চাবুক হাঁকিয়ে বাকিদের জাগালো সে। ম্যাকটের মৃতদেহটা পাঠিয়ে দিল প্রাসাদে। অন্তত একটা বুনো শুয়োর শিকার করে তারপর নিচে ফিরবে বলে সিদ্ধান্ত নিল। আতিথেয়তার জন্য থিবল্টের সমস্ত দোষ ক্ষমা করে দিল সে। ব্যারন আর তার কুকুর লোকজন নিয়ে বিদায় নিল। শূন্য ছাউনি, আলমিরা, ভাঙা আসবাব আর ছড়ানো ছিটানো জিনিসপত্র দেখে দুঃখ হলো থিবল্টের। অভিজাতদের চলার পর পথের এমনই অবস্থা হয়, তবে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা ওর বর্তমান দুঃখকে হালকা করে দিল। খুঁজে পেতে শেষ রুটিটা দিয়ে ছাগলের মাংসের শেষ টুকরোটা গলাধ্যকরণ করলো ও। তারপর ঝর্ণা থেকে জল খেয়ে তৈরি হলো ক্রয়লের পথে যাবার জন্য। 9টার সময় বেরিয়ে পড়ল, যাতে দিনের আলো থাকতে থাকতেই মাদামের সাথে দেখা করতে পারে। ক্রয়ল যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা ছেড়ে দীর্ঘ পথ বেছে নিল থিবল্ট। এ পথেই অ্যানলেটের সঙ্গেও দেখা হয়েছিল। অবচেতন মন ওকে এদিকেই টেনে নিয়ে যাচ্ছে। আর কি আশ্চর্য, হঠাৎ থিবল্ট দেখতে পেল পেছন ফিরে ছাগলের জন্য ঘাস কাটছে অ্যানলেট। চাইলে মেয়েটার অলক্ষ্যে চলে যেতে পারত, কিন্তু ওর ভেতরের শয়তানটা ওকে তুলে নিয়ে গেল, একরকম টেনেই নিয়ে গেল অ্যানলেটের দিকে। টের পেয়ে মুখ তুলে থিবল্টকে দেখতে পেল অ্যানলেট। লজ্জায় রাঙা হয়ে গেল ও। হাসি মুখে উঠে দাঁড়ালো। ও তুমি? কাল রাতে আমি তোমাকে স্বপ্নে দেখেছি আর তোমার জন্য প্রার্থনা করেছে। অ্যানলেটের দেবদূতের মতো আকাশে ভেসে যেতে থাকার দৃশ্যটা মনে পড়ল থিবল্টের। আমাকে স্বপ্নে দেখেছ? আমার জন্য প্রার্থনা করেছ? কেন? প্রশ্নে আন্তরিকতার ছোঁয়া কিছুটা কমই ছিল। মেয়েটা ওর বড় বড় নীল চোখ জোড়া তুলল। স্বপ্ন দেখেছি কারণ আমি তোমাকে ভালোবাসি, আর প্রার্থনা করেছি কারণ আমি দেখেছি ব্যারন আর তার শিকারীরা কি দুর্ঘটনায় পড়েছিল। তার ফলে তোমাকে কি ভোগান্তিটা পোহাতে হয়েছে সেটাও আমি জানি। আমার মনের কথা যদি শুনতাম তাহলে এক ছুটে চলে যেতাম তোমাকে সাহায্য করতে। আসলে মন্দ হতো না আমার সঙ্গ পেতে। এমন সঙ্গ পাওয়ার চেয়ে ব্যারন আর তার লোকেদের সামলানোর কাজে তোমাকে সাহায্য করতে পারলে বেশি ভালো লাগতো। বাহ, তোমার আংটিটা তো সুন্দর, কোথায় পেলে? নেকড়ের দেওয়া আংটিটায় চোখ পড়েছে অ্যানলেটের। শরীরটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল থিবল্টের। এইটা? হ্যাঁ, এই আংটিটা। নিশ্চয়ই কোনো মেয়ে দিয়েছে। পাকা মিথ্যেবাদীর মতো জবাব দিল ও। ভুল করছো অ্যানলেট, এটা বিয়ের দিন তোমাকে পরাবো বলে কিনেছি। কেন সত্যিটা বলছো না আমাকে? সত্যি বলছি অ্যানলেট। না, মুখ ভার করলো অ্যানলেট। তোমার মনে হলো কেন আমি মিথ্যা বলছি? কারণ আংটিটার ভিতর আমার 2টো আঙুল ঢুকে যাবে। সত্যি, থিবল্টের একটা আঙুলের সমান অ্যানলেটের 2টো আঙুল। একটু হয়তো বড়, কিন্তু ছোট করা যাবে। বিদায় মসিয়ে থিবল্ট। কি বিদায়? হ্যাঁ। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি। কেন? আমি কোনো মিথ্যাবাদীকে ভালোবাসি না। অ্যানলেটকে আশ্বস্ত করার মতো কোনো কথাই ওর মাথায় এলো না। শোনো, অ্যানলেট জল ভরা চোখে বলল। ওর চলে যেতে কষ্ট হচ্ছে। যদি সত্যি এটা আমার জন্য এনে থাকো, বিশ্বাস করো অ্যানলেট, এটা তোমার জন্য, তাহলে এটা আমাকে রাখতে দাও। বিয়ের দিন এটা আশীর্বাদের জন্য তোমাকে ফিরিয়ে দেব। আমি এটা তোমার হাতে সুন্দর করে দেখতে চাই। কিন্তু তুমি ঠিকই বলেছ, এটা তোমার আঙুলের তুলনায় অনেক বড়। আমি আজই মসিয়ে দুজোর কাছে যাচ্ছি। তোমার হাতের মাপ নিয়ে আংটিটা ঠিক করব। অ্যানলেটের চোখের জল শুকিয়ে গেল। ফিরে এলো মুখের হাসি। নিজের হাত বাড়িয়ে দিল ও। থিবল্ট মেয়েটার হাত নিয়ে উল্টে পাল্টে দেখল, তারপর চুমু খেলো। চুমু খাওয়া তোমার ঠিক হয়নি মসিয়ে থিবল্ট, আমার হাত নোংরা হয়ে আছে। তাহলে চুমু খাওয়ার জন্য অন্য কিছু দাও। অ্যানলেট ওর কপাল এগিয়ে দিল। বাচ্চাদের মতো উচ্ছ্বাস আর খুশি নিয়ে অ্যানলেট বলল, এখন তাহলে আমাকে আংটিটা দেখতে দাও। থিবল্ট আংটিটা খুলে মেয়েটার হাতে পরিয়ে দিতে গেল।
খুবই অবাক হয়ে গেল, আঙুলে আংটিটা ঢুকলো না। হ্যাঁ, এমনটা হতে পারে কে জানতো। অ্যানলেট হাসতে হাসতে বলল, মজার ব্যাপার তো। একের পর আঙুলে চেষ্টা করলো, কিন্তু না, কোনো আঙুলেই তো আংটিটা ঢুকতে পারল না। ক্রমেই যেন ছোট হয়ে যাচ্ছে, যেন আংটিটা এই নিষ্পাপ হাতটাকে কলুষিত করতে চায় না। থিবল্ট ঘামতে শুরু করলো। ওর হাতের ভেতর অ্যানলেটের হাতও কাঁপতে শুরু করলো। কোনো আঙুলেই যখন ঢুকলো না, তখন মেয়েটা কেঁদে ফেলল। এসবের মানে কি? হতচ্ছাড়া আংটি, দূর হ! পাথরের গায়ে সজোরে ছুঁড়ে মারল ওটা থিবল্ট। কিন্তু বাড়ি খেতেই একটা স্ফুলিঙ্গ উঠল। ভাঙার বদলে ফিরে এসে থিবল্টের আঙুলের মধ্যে ঢুকে গেল আংটিটা। অ্যানলেট বিস্মিত চোখে ঘটনাটা দেখে থিবল্টের দিকে তাকালো। থিবল্ট স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, কি দেখছো? নিরুত্তর মেয়েটার চোখে ক্রমেই ভয়ের চিহ্ন বাড়তে লাগলো। থিবল্ট বুঝে পাচ্ছে না মেয়েটা কি দেখছে। অবশেষে মেয়েটা ওর মাথার দিকে আঙুল তুলে বলল, মসিয়ে থিবল্ট, মসিয়ে থিবল্ট, ওখানে কি হয়েছে? কোথায়? ওখানে, ওখানে। মেয়েটার চেহারা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। মাটিতে পা ঠুকে অধৈর্য থিবল্ট প্রশ্ন করলো, ওখানে মানে কোনখানটায়? কি দেখছো তুমি? মেয়েটার প্রশ্নের কোনো উত্তর দিল না। দু হাতে মুখ ঢেকে চিৎকার করে উঠল। তারপর পিছন ফিরে যত জোরে পারল দৌড়তে শুরু করলো। হতভম্ব হয়ে নিজের জায়গায় যেন জমে গেল থিবল্ট। পিছু ধাওয়ার কথা ওর মনেও এলো না। কি দেখে এত ভয় পেল অ্যানলেট? আঙুল দিয়ে কি দেখাচ্ছিল? প্রথম খুনির মতো ঈশ্বর কি ওকে চিহ্নিত করেছে? আর করবেনই বা কেন? ও তো কেনের মতো একটা মানুষকেই খুন করেছে। পাদ্রী তো বলেছেন প্রতিটি মানুষই পরস্পরের ভাই। থিবল্টের নিজেকে পাগল পাগল লাগছে। ওকে জানতেই হবে অ্যানলেট কি দেখে এত ভয় পেল। শহরে গিয়ে আয়নায় নিজেকে দেখতে পারে, কিন্তু অ্যানলেট যা দেখেছে আরও মানুষ তা দেখে ফেলবে। কয়েক পা দূরেই একটা স্বচ্ছ জলের ঝর্ণা আছে। ওখানে গেলেই নিজেকে পরিষ্কার দেখতে পাবে। ঝর্ণার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলো ও। সেই একই মুখ, নাক, অন্যরকম কিছু নেই। কিন্তু কিছু তো একটা অবশ্যই আছে। কপালের ওপর উজ্জ্বল কিছু একটা চোখে পড়ল। আর একটু ঝুঁকে দেখল লাল রঙের চুল। তবে সাধারণ কোনো লাল নয়, রক্তের মতো, আগুনের শিখার মতো উজ্জ্বল। কিভাবে চুলটা ওখানে এলো চিন্তা করার আগেই ওটা তুলে ফেলার চেষ্টা করলো থিবল্ট। কিন্তু অনেক রকমভাবে চেষ্টা করেও চুলটা ওঠাতে পারল না। শেষে ক্ষান্ত দিল, বরং ক্রয়লেই যাওয়া যাক। একটা লাল চুলের কারণে বিয়েতে সমস্যা হবার কথা নয়, কিন্তু খুঁতখুঁতানি রয়েই গেল ওর মনের মধ্যে। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে বাড়ির পথ ধরল থিবল্ট। ঘরে ফিরে একটা ধারালো যন্ত্র হাতে নিল ও। আয়নার সামনে দাঁড়িয়ে চেষ্টা করলো চুলটা কাটার, কিন্তু কোনো লাভ হলো না। পরীক্ষা করে দেখলো যন্ত্রের ধার ঠিকই আছে, কিন্তু চুলটা কিছুতেই কাটা যাচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করে হতাশ হয়ে একসময় হাল ছেড়ে দিল। বুঝতে পারছে চুক্তি অনুযায়ী এই চুলটা এখন কালো নেকড়ের। সপ্তম অধ্যায়, মিলের ছেলেটা। কাটতে ব্যর্থ হয়ে আশপাশের চুল দিয়ে লাল চুলটাকে ঢাকার চেষ্টা করলো থিবল্ট। আশা করা যায় সবার দৃষ্টি অ্যানলেটের মতো তীক্ষ্ণ হবে না, চুলটা অন্যরা লক্ষ্য করবে না। অভিজাতদের দেখেছে চুলের রং ঢাকার জন্য পরচুলা ব্যবহার করতে, কিন্তু আইন ওকে সে অনুমতি দেয়নি। বন্ধুরা, শেষ 2 লাইন ছিল আগামী 5ম পর্বের ট্রেলার। এখানেই আমি শেষ করলাম 4র্থ পর্ব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি খুবই ছোট, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর আজকের মতো আমি বিদায় নিলাম। নমস্কার।